সড়কপথে বরিশাল যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর লক্ষ্য করে ইট নিক্ষেপের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না ঘুরে গেলেন বরিশালে। সেখানে এর আগের দিন হলো উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশে কোনো আর পরিবর্তন দেখতে পায় নাই। দিন বদলে গেছে, আগের দিন আর নেই, এখন নতুন জামানা শুরু। দিল্লির দাদাগিরির দিন যে শেষ, তাই এবার লাখো মানুষের সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে বুঝিয়ে দিলেন বীর বিক্রম কর্নেল অলি আহমেদ। তাও কোথাও দাঁড়িয়ে, যে রংপুরকে নিয়ে ওপার বাংলার কিছু উগ্র ইউটিউবার আর তথাকথিত রাজনীতিকরা বলেছিল রংপুর নাকি তারা দখল করে নেবে, ঠিক সেই রংপুরের মাটি থেকেই ধেয়ে গেল এক কঠিন বুলেট বার্তা। কর্নেল অলির এই তীব্র হুঙ্কারে কিভাবে কাঁপিয়ে দিল দিল্লির মসনদ। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে সবসময় গর্ববোধ করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। আপা আসবি, বাংলাদেশ হাসবে। 2 বছর ধরে শুনতেছি ভাই, তোগো আপা কবে আসবো? আচ্ছা গেল, তোরা আমারে কয়েকটা কথা বল, আমার সত্যি জানতে ইচ্ছা করে। প্রথমত, তোরা যে ডায়লগগুলো মারস, তোদের কি মনে হয় জনগণ তোদের কথা শুনে পাত্তা দেয়? মানে এটার কোনো ভ্যালু আছে? একমাত্র তোদের দলের যেসব কুত্তার পাল আছে, যাদের মাথা ভর্তি 10 দিনের বাসি কুত্তার গু, শুধুমাত্র তারাই এটা ধারণ করস। আমরা জনগণটা স্রেফ হাসি আর অপেক্ষা করি যে হয় এটা সত্যি হোক, আসুক। এই কাফেলার গন্তব্য কোথায়? এই কাফেলার স্টেশন কোন দিকে? আমরা তো জানি, নিশ্চয়ই আমরা জানি। এই কাফেলা নতুন বাংলাদেশ গড়তে চায়। নতুন বলতে কি ভাই? দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ, আর কোনো দাবি দাওয়া দরকার নাই। দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়তে পারলেই ভাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। শুধু দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়তে হবে। এই দেশের সবচেয়ে বড় প্রবলেম দুর্নীতি, আর এই দুর্নীতির কোনো বিচার হয় না এই দেশে। এটাই বড় প্রবলেম। আপনি যত বড়ই অন্যায় করেন না কেন, আপনার বিচার হবে না যদি আপনার পাওয়ার থাকে, টাকা থাকে। দেখেন না, শত শত হাজার হাজার মানুষ মাইরা, হাজার হাজার কোটি টাকা লুটপাট কইরা এখনো হুমকি ধামকি দেওয়া যায়। ভয় ঢুকাই দিতে চায়, কিন্তু ভয় কি পায় না? এই কাফেলা ভয় পায় না। আমাদের দেশের এই যে নতুন যে জেনারেশন, এই জেনারেশন ভয় পায় না। আর ওইসব মিথ্যা কথা কানে নিবারও দরকার নাই ভাই। ওই যে হামকি ধামকি আসিতেছি, এগুলা কানে নিবার দরকার নাই। এই গভীর রাত্রে খুবই টাটকা এবং বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এজন্য আমি প্রথমে এই কথাটি বললাম। তার মানে আজকের এই ভিডিওটি আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি কথাগুলো। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে শুনবেন। আর যারা সকালবেলা এই ভিডিওটি দেখবেন তারাও শুনবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গাড়িতে হামলা করেছে, ইট নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করেছে। দর্শক, এই বিষয়টি নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। কে নিক্ষেপ করলো এই পাথরটা? কেনই বা নিক্ষেপ করলো? তাহলে কি প্রধানমন্ত্রীর উপরে রাগ আছে? দ্বিতীয় আর একটা বিষয়, নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে কড়া ভাষায় কিছু কথা বলেছে। আর একটা বিষয় রয়েছে কর্নেল অলি, বীর বিক্রম কর্নেল অলি এমন অগ্নিঝরা বক্তব্য দিয়েছে রংপুরের মাঠে দাঁড়িয়ে, যেন আমাদের পাশের দাদাবাবুদের দেশের মসনদ কেঁপে উঠেছে। দর্শক, বক্তব্যটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই হয়তো সেই বক্তব্যটা আপনারাও শুনেছেন, শুনেই হয়তো বুঝতে পেরেছেন তারা বক্তব্য কতটা ঝাঁঝালো, যার বক্তব্যকে ঘিরে ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে। কর্নেল অলি এই বীর বিক্রমের এই বক্তব্যটা সরাসরি নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিয়েছে। মোদী কোনোভাবেই বাংলাদেশকে ভাই আগের মতো আর হাত করতে পারছে না। যতই যেন নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার বাংলাদেশকে হাত করতে চায়, বাংলাদেশকে বিপদে ফেলতে চায়, ততই যেন আরো উল্টো চাপের মুখে পড়ছে এই ভারত সরকার বা বিজেপি সরকার। দর্শক, আর একটা বিষয় রয়েছে, বাংলাদেশে হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে। কি একটা অবস্থা, কি একটা অবস্থা! লজ্জায় মরে যায়, লজ্জায় মরে যায়। শেখ হাসিনা এই দেশ থেকে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার পরে কতবারই না দেশে আসলো রে ভাই। একবার নয়, 2 বার নয়, এই না সেই মাসে আসবে, সেই না এই মাসে আসবে, একেবারে আসতেইছে আসতেইছে আসতেইছে। এখন আবার শোনা যাচ্ছে ডিসেম্বরে আসবে, ঘোড়ার ডিম আসবে। জীবনেও আসবে না ভাই, জীবনেও আসবে না। শুধুমাত্র দেশে অস্থিতিশীলতা তৈরি করার জন্য, দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য, সাধারণ জনগণকে একটু ভয়ভীতি দেখানোর জন্য শেখ হাসিনা এই ডায়লগগুলো দিয়েছে। লিখে রাখেন, আসবে না। আসবে, আসলে তো কুত্তা পেটা করে সাধারণ জনতা তাকে মেরে ফেলবে। আসাদুজ্জামান খান কামাল একটা বদমাইশ,
ও যদি দেশে আসে ওরে কি কেউ মানুষ আমান রাখবে? ঝাড়ু পেটা করেই তো মারবে রে ভাই। তারপর আরেকজন আছে না, খেলা হবে এই ওবায়দুল কাদের যদি কোনোভাবে বাংলাদেশে পা রাখে, আপনারা কি করবেন? আদর করবেন, প্রণাম করবেন, হ্যাঁ? জুতা পেটা করে ওর পাছার চামড়া তুলে দেবে মানুষ। তো এই ওবায়দুল কাদেরও ভাই আসবে না। ওবায়দুল কাদের জানে যে আমি খুবই কষ্ট করে দেশ থেকে পালিয়েছি। টয়লেটের মধ্যে 4 ঘন্টা ছিল ওবায়দুল কাদের। কি মনে করছেন হাসিনার সাথে ওবায়দুল কাদের আসবে? ওবায়দুল কাদের বলবে, ম্যাডাম আপনার যদি জুতা পেটা খেয়ে মৃত্যুবরণ করার খুব শখ থাকে, ইচ্ছা থাকে, তাইলে বাংলাদেশে চলে যান, আমাদের ইচ্ছা নেই, আমরা যাব না। তো ভয় পেয়ে কোনো লাভ নেই, আসবে না ভাই। যাই হোক, কথা না বাড়াই, চলুন মূল নিউজে চলে যাই। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। ডিসেম্বরেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, এ ধরনের একটি বক্তব্য তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে দিয়েছেন এবং নেতাকর্মীরাও বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন যে শেখ হাসিনার সাথে একত্রে তারা ফিরবেন বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশে আসার মাধ্যমে তার কতটুকু কল্যাণ কিংবা তিনি কিভাবে আসবেন না সে নিয়ে বিস্তর আলোচনা আপনি করতে পারবেন, কিন্তু তার আগে একটা জিনিস আপনাকে জানতে হবে যে শেখ হাসিনা আসলেই ডিসেম্বরে বাংলাদেশে ফিরছে কিনা, বা তিনি বিভিন্ন সময় যখন দেশ ছেড়েছেন সেটা পালিয়ে গিয়ে হোক বা ভিন্ন মাত্রায় হোক, আদতে তিনি দেশে ফেরত আসছেন কিনা, এটা নিয়ে যদি আপনারা গবেষণা এখন থেকে না করেন তাহলে রাজনৈতিক দল, ক্ষমতাধর যারা আছেন তারা এবং বিরোধী দল হিসেবে যারা আছেন প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবেন, কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা বাংলাদেশের তার ক্রাইসিসের বিভিন্ন সময় কিন্তু গিয়েছে, কিন্তু সবচেয়ে বড় ক্রাইসিসটা এই বছরই হয়েছে। 2024-এর নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছেন এবং 16 বছরের জুলুম নির্যাতন, কোনো সন্দেহ নেই। কিন্তু শেখ হাসিনার একটা ধর্ম হচ্ছে, শেখ হাসিনা সবসময় সেফ থাকতে পছন্দ করেন, মানে তিনি দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে আপনাদেরকে ফেলে হোক, যেভাবে হোক, তিনি অন্তত বেঁচে থাকবেন, তিনি অন্তত সেফে থাকবেন এবং একটা পিরিয়ড পর্যন্ত তিনি যে কোনো মূল্যে সাস্টেইন করে বেঁচে থেকে আবার সকল ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করে তিনি কিন্তু ফিরে আসেন। এই রেকর্ড কিন্তু বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য বিভিন্ন সময় রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কিন্তু বাংলাদেশে উদারতা দেখিয়ে শেখ হাসিনাকে প্রবেশ করানোর পরে মাত্র কয়েকদিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে খুন হয়েছিলেন, তাকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, যে ইতিহাস বাংলাদেশের সবাই জানেন। কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে তখন এসেছিলেন 1/11 সময়, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছাড়তে রাজি নন, দেশের মাটি সব, দেশই তার, এই কনসেপ্টের আপসীর নেত্রী হিসেবে তিনি যখন দেশে থেকে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, তাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে দেওয়া হয় নাই, 1/11 পরবর্তী সরকার তাকে জুলুম করেছে, জেল দিয়েছে, অত্যাচার করেছে, ইভেন 1/11 সরকারও দিয়েছে, জেলের মধ্যে থাকতে হয়েছে, সবকিছু তিনি মেনে নিয়েছেন। কিন্তু শেখ হাসিনা কিন্তু কানে ব্যথার ছুতা দিয়ে বিদেশে পালিয়েছিলেন এবং সেখান থেকে আবার সকল ষড়যন্ত্র বাস্তবায়ন করে বাংলাদেশে এসেছেন এসে সামান্য কিছুদিন তিনি ওই জেলের মধ্যে সেটা জাস্ট নামকাওস্তে থেকেছেন, আবার সেখান থেকে কিন্তু ক্ষমতায় চলে এসেছেন। আজকে শেখ হাসিনা ডিসেম্বরে যে বাংলাদেশে আসবেন, এই কথাটা যদি সত্য বলে ধারণা করি তাহলে এটার কয়েকটা লজিক আমি দিতে পারি। যেমন, তিনি এখন থাকছেন কোথায়? শেখ হাসিনা শুধু নিশ্চিত হতে চায় তাকে কেউ ফাঁসি দিবে না, তাকে কেউ মেরে ফেলবে না, বড় ধরনের কোনো বিপ্লব হয়ে তার উপরে জনগণ গিয়ে চেপে ধরে তার উপরে অত্যাচার করে শেষ করে ফেলবে না, এতটুকু নিশ্চিত সে হতে চায় যে তিনি জেলের মধ্যেই থাকবেন, ওখানে আপনি আরামে তাকে খেতেই দিতে হবে, কারণ তিনি তো এক্স প্রাইম মিনিস্টার। যত ফেসিস্টই আপনি করেন না কেন, তাকে কোনো অবস্থায় নরমাল জেলের মধ্যে আপনি রাখতে পারবেন না, ভিআইপি জেল দিবেন, ভিআইপি প্রোটোকল দিবেন, রাষ্ট্র তার সব প্রোটেকশন দিতে বাধ্য হবে। এই বর্তমান পরিস্থিতিতে তিনি বাংলাদেশের সবচেয়ে একজন ঘৃণিত শাসক, সেটা সত্য। তিনি মানুষকে খুন করেছে, গুম করেছে, সেটা সত্য। কিন্তু বিগত দিনগুলোতে যে মানুষগুলোকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা, যেমন জামাত ইসলামের প্রায় 11 জন মানুষ জেলে এবং ফাঁসির কাস্টে মারা গিয়েছে, এদের প্রত্যেকের নামে মিথ্যাভাবে অজুহাত দাঁড় করিয়ে যেভাবে সস্তা দরে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে পেরেছে, মিথ্যা, তারপরেও ফাঁসি। আর শেখ হাসিনা জীবন্ত মানুষ হত্যার পরেও আপনি ফাঁসির মতো পরিস্থিতি তৈরি করতে এখনো বাংলাদেশের কেউ পারবে কিনা আমার সন্দেহ। শেখ হাসিনা যে অবস্থা থেকে এই বাংলাদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে 54 বছরে কেউ করে নাই, সাহসও পায় নাই। বিমানবন্দর থেকে নামলে আপনি তাকে ফেরত দিতে পারবেন না, আর আপনার বিমানে না আনলে তিনি এয়ার অ্যাম্বুলেন্স বলেন আর ওই ইন্ডিয়ান এয়ার বলেন আর অন্য যাই বলেন, সে তার মতো করেই আসবে। বিদেশি কূটনৈতিকরাও তখন আপনাদের আইন কানুন বলবে যে তোমরা তো বলছো জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ, তোমরা তাকে বিচার করো, বিচারের মতো করতে গিয়ে তোমরা তাকে রিসিভ করো, নাইসলি করো। এই যে একটা হ্যাসাল আসছে আগামী ডিসেম্বরে, কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা, আজকের এই বাংলাদেশে এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, জামাত বিএনপি ক্ষমতায় এসেছে, শেষ, আপনি একজন বিরোধী দল, একজন সরকারি দল, কিন্তু এখন অন্ততপক্ষে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদ এবং আমার রাষ্ট্রের যে সংস্কারের কথা ছিল সেগুলো বাস্তবায়ন করা সবার আগে দরকার ছিল। সে কারণে আমি মনে করি জামাত ইসলাম এবং বিএনপির এখন জুলাই ইস্যু এবং সনদ এবং জাতীয় ইস্যুগুলোতে এক থেকে বাংলাদেশের মানুষের যে চাহিদা ছিল সেটার জন্য তাদের একত্রে এখন কিছুদিন কাজ করা, সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, এর মাঝেও কিছু কাজ করে দেশের জন্য, মানুষের জন্য আপনাদের সেই জুলাই
জুলাইয়ের ইতিহাসটাকে সঠিকভাবে বাস্তবায়ন করা। 5ই আগস্টের পরে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কারা হয়েছে বলেন? আওয়ামী লীগের মধ্যেও যারা একটু ভদ্র সেই কয়েকজন মানুষ জেলে আছে, হিসাব করে দেখেন। আর যারা খুন করছে, জুলুম করছে, অত্যাচার করছে, মানুষগুলো জেলেও নাই, পালাই গেছে। আর কিছু অসহায় মানুষের হয়তো ক্ষতি হয়েছে, কারো উপরে হয়তো জুলুম কেউ করেছে কেউ করে নাই, যে হোয়াটএভার। আমরা তো এই জুলুমের চরম বিরোধী, আমি একজন মানুষ, আমি শান্তির পক্ষের মানুষ। এদের ক্ষতি হয় সর্বোচ্চ নেতার, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষতি হয়েছে, নিজেই শেষ হয়ে গিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষতি হয়েছে, নিজেই শেষ হয়ে গিয়েছে, তার জীবনটা শেষ হয়ে গিয়েছে। জামাত ইসলামের ক্ষতি হয়েছে, আমির থেকে শুরু করে শীর্ষস্থানীয় 11 জন নেতা, গোলাম আজম, কাদের মোল্লা, মীর কাসেম আলী, আলী হাসান মুজাহিদ, এই সব মানুষগুলো, কামরুজ্জামান সাহেব, এদের সবার কিন্তু ফাঁসি হয়েছে, জেলে মারা গিয়েছে, সাইদি সাহেব জীবন শেষ হয়েছে। এই ভিডিওটা আবেগতাড়িত কোনো ভিডিও নয়, যে কারণে অনেকের আবেগের পক্ষে গামাসানো মানুষের ভালো লাগবে। আর এই ভিডিওটা তার ভালো লাগবে যে সতর্ক হবেন। আপনি এখন সতর্ক না হলে, শেখ হাসিনাকে নিয়ে একটু গবেষণা আপনি না করলে, আপনি নিজেই ফান্দের মধ্যে পড়বেন। আপনি তাকে ফাঁসি দিতে যাবেন, রায় হবে, তারপরেও বলবে বয়স্ক লোক, ফাঁসি দেওয়া যাবে না। একজন সাবেক প্রধানমন্ত্রী কেমনে ফাঁসি দেয়, এই আপনারাই এ নিয়ে বিনিয়ে বলবেন, এটা সম্ভব না। যাক না, জেলে পচুক, এই করুক সেই করুক, যেই লাও সেই করুক। অর্থাৎ এই সরকার এবং বিরোধী দল আপনাদেরকেই আগামী রাজনীতি বিবেচনা করে পথ চলতে হবে, নিজেদেরকেই নতুন করে পথ তৈরি করতে হবে। কিভাবে এই দেশটাকে প্রোটেক্ট করবেন, সেটা এখন থেকে সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে। সাদেক কাইয়ুম শিবির থেকে সরে আসলো, আসার সময় বলল যে এই কাফেলার সাথে আমার অনেক দিনের যাত্রা, এই কাফেলার জন্য আমার দোয়া রইল। এখান থেকে আমি যা কিছু শিখছি এটা আমার জীবনে কাজে লাগবে, দেশের জন্য কাজে লাগবে। কাফেলা বললো কেন? কাফেলা বলতে যেটা বোঝায়, মনে করেন যে একটা দল, সংঘবদ্ধ দল একটা যাত্রা শুরু করছে, কোনো একটা স্টেশনে পৌঁছাবে, তাদের একটা উদ্দেশ্য আছে। এমন না যে একটা জায়গায় পৌঁছায় এক একজন এক এক দিকে চলে যাবে, তা না, কিন্তু যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যাত্রাকে বলে কাফেলা। ওই কাফেলা থেকে সরে আসলো। এখন কি সইরা আইসা উনি বিয়া শাদী তো করছে, ঘর সংসার করবে, চাকরি বাকরি করবে, এমন কিছু না। ওই যে কাফেলা থেকে যেটা শিখছে ওইটা কাজে লাগাবে, তার মানে আবার রাজনীতিতে আসবে। আমরা আগে থেকেই শুনে আসতেছিলাম উনি সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করবে। হ্যাঁ, ওইটাই করবে, করা উচিত, নির্বাচনে আসা উচিত, রাজনীতিতে আসা উচিত। সাদেক কাইমরা যদি রাজনীতিতে না আসে, রাজনীতি তো পরিষ্কার হবে না ভাই। ময়লা পরিষ্কার করবেন কেমনে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে বরিশাল গেছে, ওইখানে একটা কথা বলছে, কথাটা আমার ভাই ভালো লাগছে, যে দেখেন আমার পকেটে একটা টিস্যু আছে, এই টিস্যুটা আমি হাত মুছছি, এটা আমি যেখানে সেখানে ফেলতে পারতাম, কেন ফেলি নাই? নোংরা হবে, আমার দেশ নোংরা হবে, এই জন্য এটা আমি পকেটে নিয়ে রাখছি। আমার ছোটবেলা থেকে এই অভ্যাস, আমি টিস্যু ব্যবহার করলে যেখানে সেখানে ফেলতাম না, পকেটে রেখে দিতাম, ওইটা ঘরে নিয়ে ফেলতাম। এইটা কিন্তু একটা উপদেশ, এই উপদেশ মানা উচিত। উনি ওই বক্তব্য রাখতে রাখতে বলতেছিল ভাই, কথার ফাঁকে ফাঁকে ওই যে একটা টিস্যু দেখা যায়, ওই যে একটা পানির বোতল দেখা যাচ্ছে, ওই যে একটা সিগারেটের প্যাকেট দেখা যাচ্ছে। এই যে পানির বোতল, এই যে পলিথিন, এগুলো আমরা ফেলি, এগুলোর কারণেই কিন্তু বন্যার পানি আটকে থাকে, এই যে বৃষ্টির পানি আটকে থাকে, এটার কারণে এই কথাগুলো তুলে ধরছে। দেখছেন উনি কেমন বাংলাদেশ চায়? ওনার এই চাওয়াটার সাথে ওনার দলের সবাই কি এক জায়গায় আছে? না, এক জায়গায় নাই। ওনার চাওয়ার মতো যদি হইতো তাহলে তো ভাই এটা সোনার বাংলাদেশ হয়ে যাইতো। হবে না কেন জানেন? ওনার দলের লোকজনের কারণে। একটু আগে দেখলাম কোথায় যেন যায়া মাসে 10 লাখ টাকা চাঁদা চাইছে, হ্যাঁ মাসে 10 লক্ষ টাকা, এরকম ফটো কার্ড দেখলাম। যাই হোক, আজকাল ফটো কার্ডও মিথ্যা হয়, আবার সত্যও হয়। চাঁদাবাজি হচ্ছে, এটা তো আর মিথ্যা না, তাই না? যাই হোক, উনি যেমন ভাবে ভাবেন, ওনার দলের লোকজন যদি তেমন ভাবে ভাবতে পারতো, সত্যি সোনার বাংলাদেশ হইতো। যাই হোক, ওনার এই যে টিস্যু এবং ওনার এইসব বক্তব্য খুব একটা কি প্রচার হইতেছে? না, প্রচার হচ্ছে না। আপনি টক শোর দিকে তাকান, সমস্ত চ্যানেলের দিকে তাকান, ওনাকে নিয়ে আলোচনা নাই। আলোচনা কিন্তু ওই 4 দিন আগে 5 দিন আগের খবর, ওই যে আপাকে নিয়ে কিন্তু আলোচনা। আপা কিন্তু একটা নতুন চাল চালছে, হ্যাঁ ভাই, নতুন চাল চালছে। এই যে সাদেক কাইয়ুম কেন সইরা আসলো এই মুহূর্তে? আরো 5 দিন পরও তো আসতে পারতো, 1 মাস পরও তো আসতে পারতো, কারণ স্থানীয় নির্বাচন তো ভাই সেপ্টেম্বরে। এখনই কেন? এখনই এই বার্তাটা এই জন্য দিল কারণ স্থানীয় নির্বাচন চলে আসতেছে, আর মাত্র 3 মাস, 3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচন। আর এই নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ ভাই, হ্যাঁ আওয়ামী লীগ যত বড় ছিল ওর থেকে আরেকটু ছোট হয়ে আসবে। আর এই স্থানীয় নির্বাচন আসতেছে বইলাই কিন্তু আপা ওই কথাটা বলছে যে আমি আসতেছি। এইখানেই পয়েন্ট, মনে রাখেন, এটাই পয়েন্ট। কিন্তু এই স্থানীয় নির্বাচন যে কারণে সাদেক কাইয়ুম শিবির ছাইরা চলে আসলো, এই স্থানীয় নির্বাচনের কারণে। আপাও কিন্তু রয়টারে ইন্টারভিউ দিছে ওই সামনে স্থানীয় নির্বাচন। কেন এটার উপরে এত জোর দিতেছি? এই জন্য দিতেছি ভাই ব্রাদার, একটা প্রশ্ন করি, গত 24 মাসে এই আওয়ামী লীগ ছোট হয়েছে না বড় হয়েছে বলেন তো? 24 মাস আগে আপাত যাওয়ার আগ পর্যন্ত যে আওয়ামী লীগ ছিল একটুখানি ছোট হয় নাই? অনেকেই সমঝোতা কইরা এদিক সেদিক চলে যায় নাই? এই যে জাতীয় নির্বাচনের সময় এই সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো দেখছি, তো তার মানে কি আওয়ামী লীগ ধীরে ধীরে ছোট হইতাছে। এই যে স্থানীয় নির্বাচন হইতাছে, এই স্থানীয় নির্বাচনের আসন তো ভাই হাজার হাজার, হ্যাঁ 64টা জেলা, 500-র মতো উপজেলা, ইউনিয়ন পরিষদ, এই যে সিটি কর্পোরেশন, সব মিলিয়ে ভাই জাতীয় নির্বাচনের চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই স্থানীয় নির্বাচন। আর এই স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ আরো ছোট হয়ে যাবে। অনেকে ভাই আওয়ামী লীগ ছাইরা দিয়া স্থানীয় নির্বাচনে বেনামে দাঁড়াবে, স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়াবে, সরকারের সাথে গোপনে হাত কইরা বা জামাতের সাথে গোপনে হাত কইরা অনেকেই দল থেকে চলে আসবে। আপার মাথায় ওইটাই ঢুকছে, হায় হায় এই স্থানীয় নির্বাচন আসতে আসতে তো আমার দল আরো ছোট হয়ে যাবে। পুরো দলের মন ভাঙা গেছে, কারো মনের মধ্যে জোর নাই, বল নাই, রাস্তায় নামে 10 জন 20 জন 25 জন নামে সবাই মিলে তো আজ পর্যন্ত একটা মিটিং করতে পারে নাই। আর স্থানীয় নির্বাচন আসতে আসতে আমার দল না
শেষ হয়ে যায়, যার জন্য বলছে আমি ডিসেম্বরে আসতেছি। তার মানে কি জানেন, ডিসেম্বরের আগেই স্থানীয় নির্বাচন শেষ হয়ে যাবে। তোমরা দল ভাঙো না, কেউ দল ছেড়ে চলে যাও না, ভিতরে ভিতরে কারোর সাথে আপোষ করার দরকার নাই, আওয়ামী লীগ ছাড়ার দরকার নাই, আমি আসতেছি, এই সাহসটাই যোগাইছে। এইটা হলো মূল পয়েন্ট। আরেকটা মেসেজ দিছে আপা, হ্যাঁ আরেকটা মেসেজ কি দিছে, গনায় ধরি না আমি বিএনপিকে, হ্যাঁ গনায় ধরতেছে না তো, আমি আসতে চাই, এই পাসপোর্ট পাঠাও, ট্রাভেল পাস পাঠাও, আমি আসতে চাই। তার মানে গনায় ধরতেছে না। ভাগ্যিস ডক্টর ইউনূস স্যার জাতিসংঘকে দায়িত্ব দিছিল, হ্যাঁ জুলাই নিয়ে দায়িত্ব দিছিল, জুলাই নিয়ে জাতিসংঘের কি দৃষ্টিভঙ্গি সেটা তো ভাই জানাই দিছে, সারা বিশ্বকে জানাই দিছে। শেখ হাসিনা কিন্তু তার ব্যক্তিগত বড় বড় উকিল দিয়া চিঠি লেখাইছিল, কোনো কিছুরই জবাব দেয় নাই। শেখ হাসিনা বলতে চাইছিল যে 1400 না, আরো কম, 800 বা 300 বা 50 জন, এরকম কিছু। জাতিসংঘ কোনো রকম পাত্তাই দেয় নাই, ওখান থেকে পাত্তা না পায়া মাথা খারাপ হয়ে গেছে, ভয় ঢুকাই দিছে। তবে হ্যাঁ ভয় ঢুকাই দিছে, দেখেন না গত 5-6 দিন উনারে নিয়ে আলোচনা, তবে উনি কাঁচা খেলোয়াড় না। জুলাই মাসেই এই বার্তাটা দিল, উনাকে নিয়ে আলোচনা, জুলাই নিয়ে আলোচনা নাই, উনাকে নিয়ে আলোচনা হচ্ছে চারিদিকে। এই ব্যাপারটা বুঝে আমাদের মিডিয়াকে তো চিনে ভালো করে, হ্যাঁ উনি তো লালন পালন করছে এই মিডিয়াকে গত 16-17 বছর, উনি তো জানে কার কিরকম চরিত্র। আমাদের মিডিয়া এখনো ভয় পায় শেখ হাসিনাকে, তারা এখনো বিশ্বাস করে শেখ হাসিনা আসতে পারে, যার জন্য শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হইতে থাকুক। আমাদের যে কাফেলা, হ্যাঁ এই ইয়াং জেনারেশন, এনসিপি, এই সাদেক কাইয়ুম, এই কাফেলার গন্তব্য কোথায়, এই কাফেলার স্টেশন কোন দিকে আমরা তো জানি, নিশ্চয়ই আমরা জানি। এই কাফেলা নতুন বাংলাদেশ গড়তে চায়। নতুন বলতে কি ভাই, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ, আর কোনো দাবি দাওয়া দরকার নাই। দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়তে পারলেই ভাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। শুধু দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়তে হবে। এই দেশের সবচেয়ে বড় প্রবলেম দুর্নীতি, আর এই দুর্নীতির কোনো বিচার হয় না এই দেশে, এটাই বড় প্রবলেম। আপনি যত বড়ই অন্যায় করেন না কেন, আপনার বিচার হবে না যদি আপনার পাওয়ার থাকে, টাকা থাকে। দেখেন না শত শত হাজার হাজার মানুষ মাইরা, হাজার হাজার কোটি টাকা লুটপাট কইরা এখনো হুমকি ধামকি দেওয়া যায়, ভয় ঢুকাই দিতে চায়, কিন্তু ভয় কি পায় না। এই কাফেলা ভয় পায় না। আমাদের দেশের এই যে নতুন যে জেনারেশন, এই জেনারেশন ভয় পায় না। আর ওইসব মিথ্যা কথা কানে নিবারও দরকার নাই ভাই, ওই যে হামকি ধামকি আসিতেছি, এগুলো কানে নিবার দরকার নাই। এই মুহূর্তে উনি এসব বলার কারণই হচ্ছে ওই স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ যেন আর ছোট না হয়ে যায়। ছোট হচ্ছে তো, এটাই তো বাস্তবতা। আরো বড় বাস্তবতা কি, বিচারের রায় হয়ে গেছে, হাকিম নড়বে, হুকুম তো নড়বে না। হ্যাঁ হাকিম নড়বে, হুকুম নড়বে না। যা কিছু বললাম একটু মিলাই দেখেন, দেখতে দেখতে ডিসেম্বর চলে আসবে, তখনই বুঝতে পারবেন সত্য কোনটা মিথ্যা কোনটা। কেউ আগে আসবে না উনার জন্য, কারণ জাতিসংঘের দৃষ্টিতে উনি একজন আসামি। হ্যাঁ 1400-র উপর মানুষ হত্যাকারী জাতিসংঘের দৃষ্টিতে। রয়টারের ওই অডিও কলে ইন্টারভিউ নিয়ে পাগল হওয়ার কিচ্ছু নাই ভাই। এরকম টাইম পত্রিকাও দেখছি, হ্যাঁ টাইম পত্রিকার প্রচ্ছদে দেখছি না পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী, কবে দেখছি 2023 তো বোধ হয়, হ্যাঁ 2023-এ বলতেছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী। এগুলো বলানো যায় ভাই, হ্যাঁ এগুলো বলানো যায়, এগুলো কোনো ব্যাপারই না। যে নারী গুম করতেছে, খুন করতেছে, আয়নাঘর বানাইতেছে, তাকে বিশ্বের শক্তিশালী নারী বানাই দিচ্ছে, কারণ কি এটা বুঝতে হবে। ওনার যদি দেশপ্রেম থাকতো, ওনার যদি ওনার আওয়ামী লীগের কর্মীদের উপরে ভালোবাসা থাকতো, প্রেম থাকতো, তাহলে বারবার অডিও কল না, এই ভিডিও কলে আসতো, সামনাসামনি কথা বলতো। যেদিন উনি এই ভিডিও কলে এসে সামনাসামনি কথা বলবে, সেদিন বুঝবো উনি আসিতেছে। কিছুদিন পর স্থানীয় সরকার নির্বাচনে যা ঘটবে, হাসনাত, সার্জিস, জামাত, শিবির কিছুই করতে পারবে না। দর্শক, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না, ভয়াবহ কারচুপি হবে, এটা জামাত এনসিপিও জেনে গেছে। এই জন্য তারা বলছে ভোট চুরি করতে আসলে হাত কেটে দেওয়া হবে, ভোট চুরি ঠেকানো হবে, এই করা হবে সেই করা হবে, নানান কথাবার্তা তারা বলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে রাষ্ট্র কিংবা সরকার যদি ভোট কারচুপি করে, সেখানে আদৌ তেমন কেউ কিছু করতে পারে না, কোনোভাবেই না। এমনকি তাও আবার ক্ষমতাসীন দল যদি কারচুপি করে, তাহলে তো কিছু করারই থাকে না, কারণ তারা পুলিশ দিয়ে প্রশাসন সেট আপ করে। আপনারা দেখেছেন না, হাসিনা ভোট চুরি করেছে, কেউ কিছু করতে পেরেছে? জনগণের হাতে তখন মেকানিজম থাকে ভোট বর্জন করা। কিন্তু বাস্তবে ভোট কারচুপি ঠেকানো এটা সম্ভব নয়, এটা অবাস্তব কল্পনা বিলাস। হাসিনা আমলে কোনো ভোট কারচুপি কেউ ঠেকাতে পেরেছে? বরং যারা ঠেকানোর চেষ্টা করেছে তারা মারা গিয়েছে। কিন্তু জনগণ ভোট দিতে যায়নি, তাও তারা জনগণ ভোট দেয়নি 5%, সেটাকে দেখিয়েছে 41%, এবং ওর মাধ্যমে ঠিকই 5 বছর ক্ষমতায় থেকেছে। তো ক্ষমতাসীনরা চাইলে এটা সম্ভব। তবে ক্ষমতাসীন দল যদি কারচুপি করতে চায়, এটা আপনি ঠেকাবেন কিভাবে? হাসনাত, সার্জিস, জামাত, শিবির, যেখানে নিরপেক্ষ সরকারের অধীনেই কারচুপি ঠেকাতে পারেনি। যেমন ইউনূস তো নিরপেক্ষ সরকার ছিল, ইউনূসের সময় জামাত, এটা শুনতে যেরকমই লাগুক, আমি একটা কথা বলি, জামাত ইসলামের ইতিহাসে সবচেয়ে ভাবের সময় ছিল ইউনূসের সময়। তাদের মধ্যে ক্ষমতাসীন একটা ভাব ছিল, থানায় তাদের একটা প্রভাব ছিল, ডিসি অফিসে একটা প্রভাব ছিল, তাদের আমিরেরা, থানা আমির, জেলা আমির, এরা থানায় ডিসি অফিসে ফোন দিলে কাজ হতো। যেহেতু বিএনপির মতো অত করতে পারেনি, বিএনপি ওয়ার্ড পর্যায়ে নেতাও যে প্রভাব বিস্তার করেছে অতটা পারেনি। তারপর জামাতের ইতিহাসে সবচাইতে 2001 সাল থেকে 2006 সালেও এরকম গুরুত্ব জামাতের ছিল না, যেটা ইউনূসের আমলে ছিল। এমনকি আমাদের কথা বলি, আমরা এটা জানি না আবার কবে হয়, আল্লাহ দিলে তো হতেও পারে। ইউনূস যে সময়টা ক্ষমতায় ছিল, ওই সময়টায় উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে স্যার বলতেন, উপদেষ্টারা পরামর্শ চাইতেন। ইউনূসের দরবারে আমাদের খুব সহজে আমরা কমিউনিকেশন করতে পারতাম, বিভিন্ন বিষয়ে রেকমেন্ড করলে সেটা হতো। এমনকি সরকারি অনেক কাজ, বিভিন্ন ব্রিজ ট্রিজ, এগুলো আমাদের ছোট ভাইদের কাজ ছিল। অনেকে আমাদের ফোন দিতে বলতো, ভাই কোথাও কোনো দান অনুদান ছোটখাটো লাগবে বলেন, দিয়ে দিই। কিভাবে আমি ডিটেলস তো বলছি না। এতটা পাওয়ার জামাতের লোকজনের ছিল। সেই সময়ই সেই ইউনূসের আমলের নির্বাচনের এই ভোট চুরি ঠেকাতে পারেনি জামাত। এমনকি বিভিন্ন
পেশাজীবী সমিতি নির্বাচন, আইনজীবী সমিতি নির্বাচনে ইউনূসের আমলে ভোট কারচুপি করেও জামাতকে হারানো হয়েছে, কিন্তু তাও জামাত ঠেকাতে পারেনি। এবং জাতীয় নির্বাচনে 12 ফেব্রুয়ারি বিভিন্ন জায়গায় ভোট কারচুপি হয়েছে, লিমিটেড এক্সটেন্ডে হলেও হয়েছে। গণনার সময় জোর করে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টাও হয়েছে, কোথাও ঠেকিয়েছে, অনেক জায়গায় ঠেকাতে পারেনি। তো সেখানে বিএনপি এখন ক্ষমতায়, আর ইউনূসের সময় সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, যারা কিছুটা হলেও নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, কিন্তু সূক্ষ্মভাবে রেজাল্ট টেম্পারিং করা হয়েছে। তাহলে আপনি চিন্তা করেন যে নিরপেক্ষ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ সরকারের আমলে আপনি ভোট কারচুপি ঠেকাতে পারেননি। সেখানে দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে ভোট কারচুপি ঠেকাবেন, তাও আবার বিএনপি, যার রক্তে ভোট চুরি। বিএনপির ইতিহাসই হচ্ছে ভোট চুরি। খালেদা জিয়ার মতো আদর্শ নেত্রী, আমাদের সবার শ্রদ্ধেয় নেত্রী, তার চোখের সামনে বিএনপি ভোট চুরি করে ক্ষমতা আসার চেষ্টা করেছে। তার অনুমোদন কি ছিল না? ব্যারিস্টার মওদুদ আহমেদরা যে আয়োজন করেছিল 2006 সালে, কে জানে না? এবং মাগুরার উপনির্বাচন থেকে শুরু করে আরো যা হয়েছিল, এটা কিভাবে হয়েছিল? তো দর্শক, এটার অর্থ যে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না এবং রাজনৈতিক শক্তির মাধ্যমে জামাত, এনসিপি, হাসনাত, সার্জিসটা যাই বলুক, কিছু করার থাকবে। আমি এই আলোচনা কেন করছি? সার্জিস আলমের একটা বক্তব্য, ভোট গণনায় কারচুপি করলে সে হাত থাকবে না, কিচ্ছু করতে পারবে না সার্জিস বাবা। ভোট গণনায় কারচুপি হবে, তোমাদের জেতা জায়গা ওরা হারিয়ে দিবে, ওরা জোর করে নিয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। এই জন্য আসল জায়গায় হাত দিতে হবে। কি সেটা? প্রথম কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে অনেক সমস্যার সমাধান আছে। জুলাই সনদের মধ্যে এই সাংবিধানিক সংস্থার প্রধান কিভাবে হবে এর সমাধান আছে। এখন বিএনপি তাদের পছন্দ মতো সিস্টেম করে নির্বাচন কমিশন বানিয়ে দিয়েছে, এবং এই কমিশন বিএনপি কমিশন। এটা আমরা ইউনূসের আমলে দেখি, এখন তো একদম পুরো বিএনপি কমিশন। ইউনূসের আমলে নির্বাচন কমিশন ছিল বিএনপির পার্টি অফিসের এক্সটেনশন, যারা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। আর এখন তো মারাত্মকভাবে বিএনপিকে চাটে তারা। যেমন দেখেন, আমি কিছু উদাহরণ দেখাই। ইউনূসের আমলে বিএনপি বলেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়, নির্বাচন কমিশন বলে যে সম্ভব নয়। বিএনপি বলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, নির্বাচন কমিশন বলে ডিসেম্বরেই সম্ভব। ডাক্তার শাহাদাত মেয়র হতে চেয়েছেন, ইসি তাকে মেয়র বানিয়ে দিয়েছে। ইশরাক মেয়র হতে চেয়েছিলেন, ইশরাক যা বলেছিল সেই অনুযায়ী কাজ করছিল নির্বাচন কমিশন। এক পর্যায়ে আসিফ মাহমুদের ঠেকে গেছেন। নির্বাচন কমিশন বিএনপির কথায় কান ধরে উঠতে আর বসতো ইউনূসের আমলে। আর এখন কি, সেটা তো বুঝিনি। এখন কি? তার একটা এক্সাম্পল দিই। চট্টগ্রামের এক বিএনপি প্রার্থী ঋণ খেলাপির কারণে তিনি এতদিন শপথ নিতে পারেননি, তিনি জিতেছেন ভোটে। এখন আদালতের রায়ে তিনি শপথ নিতে পারবেন। আদালত বলেছে ঠিক আছে, তার শপথ নিতে বাধা নেই, ভালো। কিন্তু আদালতের রায়ের কপি পৌঁছানোর আগেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে শপথের ব্যবস্থা করেছে। কি অতি উৎসাহী আচরণ! অথচ আদালত যে রায় দিয়েছে হাইকোর্টে, এর বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে, আর অনেক প্রক্রিয়া আছে। অথচ তাকে এখানে একদম গেজেট প্রকাশ করে শপথ করিয়ে সংসদে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করছেন এই নির্বাচন কমিশন বিএনপির পার্টি অফিসের সাথে কোনো পার্থক্য আছে কিনা? নাই। সেখানে এই নির্বাচন কমিশনের অধীনে আপনি কিছুতেই সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। গ্যারান্টি লিখে রাখেন, আমি বলছি লিখে রাখেন, পারবেন না। অতএব যারা জামাতের স্থানীয় সরকার নির্বাচনের জন্য রেডি, আগে এই বিষয়ে কাজ করেন। আপনার নির্বাচন সুষ্ঠু হবে না, বিএনপি আপনাকে জিততে দেবে না। সর্বোচ্চ বিএনপির হাইকমান্ড যদি লোক দেখানোর জন্য কয়েক জায়গায় জিততে দেয় সেটা, আর কয়েক জায়গায় বিএনপি জিততে দিলে আপনি জিততে পারবেন না, ওটা তো সুষ্ঠু নির্বাচন হলো না। এটা সরকারের করুণার উপর নির্ভর করে। যেমন আওয়ামী লীগের আমলেও কিছু কিছু জায়গায় জামাত বিএনপিকে তো জিততে দিত, বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বা বিভিন্ন জায়গায়। ওইরকম আপনাকে যা দিবে তা পাবেন, তা বেশি পাবেন না। কিন্তু জনগণ যদি ভোট দেয় সেই অনুযায়ী যাতে ফলাফল হয়, সব জায়গায় যদি এটা আপনি নিশ্চিত করতে চান, আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করিয়ে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, ইসিকে পদত্যাগ করতে হবে। ইসি বিএনপি এর অধীনে আপনি কিছুতেই সুষ্ঠু নির্বাচন পাবেন না। অর্থাৎ সার্জিস আলমদের যে কথা, ভোট কারণে কারচুপি করলে সে হাত থাকবে না, এটা ফাও কথা। ক্ষমতাসীনদের আপনি কিচ্ছু করতে পারবেন, একটা প্রশাসনিক কাজ করতে পারবেন না। আপনি এমনকি ক্ষমতাসীনরা যদি আপনাকে ভোট দিতে যাওয়া থেকে বিরত রাখতে বলে, আপনি আপনার লোকজন ভোট দিতে যেতে পারবেন না, বিলিভ ইট অর নট। অতএব এইসব ফাও কথা না বলে যে হাত থাকবে না, অমুক তমুক, এগুলো ইউনূসের আমলে বললে একটা কথা ছিল, কারণ ক্ষমতা বিএনপি ছিল না। কিন্তু এখনকার এই কথার কোনো দাম নেই, রিয়ালিটি। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।